ভারতীয় বিএসএফ এর সীমান্ত হত্যার জন্য তাদের উপরে মারাত্মক ক্ষেপে গেলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রেগে গিয়ে পোস্টে লিখলেন, ভারতের সাথে চীনের বর্ডার আছে, একটা চীনা মেরে দেখুক ঘটনা কি দাঁড়ায়। পাকিস্তান আছে, তাদের মেরে দেখুক। নেপালের গুরু গোবিন্দকে মেরে অজিত ডোভালকে ক্ষমা চাইতে হয়েছিল। আমরা এখন রুমিন ফারহানার পোস্টটি নিয়ে একটু আলোচনা করব, কিছু নতুন জিনিস জানবো। আমরা জানবো ভারতের সাথে আসলে চীন, পাকিস্তান ও নেপালের সীমান্ত নিরাপত্তা কেমন। এসব দেশের নাগরিককেও কি বিএসএফ গুলি করে মারে? যদি না মারে তাহলে তার পেছনে কারণ কি? কে এই গুরু গোবিন্দ যার জন্য অজিত ডোভালকে ক্ষমা চাইতে হয়েছিল? এসব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। প্রথমে বলি চীন ভারত সীমান্তের কথা। চীনের সাথে ভারতের ৩,৪৮৮ কিলোমিটার সীমানা আছে, যার পুরোটাই দুর্গম হিমালয় পর্বতমালার উপর দিয়ে গেছে। অত্যন্ত দুর্গম ও প্রতিকূল আবহাওয়া হওয়ায় চীন ভারত সীমান্তে সাধারণ নাগরিকদের উপস্থিতি নেই বললেই চলে। তবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে সীমান্ত রেখা নিয়ে মাঝে মাঝে সংঘর্ষ হয়। ২০২০ সালে এমন সংঘর্ষে ২০ ভারতীয় সেনা ও ৪ চীনা সেনা নিহত হয়েছিল। এটাই হচ্ছে চীন ভারত সীমান্তের বর্তমান অবস্থা। এবার চলেন পাকিস্তান ভারত সীমান্তে। পাকিস্তানের সাথে ভারতের ৩,৩২৩ কিলোমিটার সীমানা আছে এবং এই সীমান্তের মধ্যে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটে এবং উভয় দেশের সাধারণ নাগরিকরা নিহত হয়। পাক ভারত সীমান্তের কিছু এলাকা যেমন পাঞ্জাব, জম্মু, গুজরাট এই অঞ্চলগুলো দিয়ে সারা বছর প্রচুর চোরাকারবারি চলে। তবে তাদের চোরাকারবারি বাংলাদেশের গরুচোর ও নিরস্ত্র মানুষের মতো নয়। ওই চোরাকারবারিদের হাতে থাকে ভারী অস্ত্র এবং তারা মাদক, অস্ত্র, বিস্ফোরক এগুলো পাচার করে। এই চোরাকারবারিদের সাথে ভারতীয় বিএসএফ এবং পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী, পাকিস্তানি রেঞ্জার্সের সংঘর্ষ হয় এবং হতাহতের ঘটনা ঘটে। সীমান্তে বিএসএফ এবং পাকিস্তানি রেঞ্জার্সের নিজেদের মধ্যেও সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধ হয়ে থাকে। তো একটা পরিসংখ্যানে পাওয়া যায় যে ২০০০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ভারতীয় বিএসএফ এর হাতে প্রায় ২,০০০ পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছে। অপরদিকে এই সময়টাতে পাকিস্তানি রেঞ্জার্সের হাতে প্রায় ৫০০ ভারতীয় অনুপ্রবেশকারী নিহত হয়েছে। বাংলাদেশের সাথে পাক সীমান্তের পার্থক্য হচ্ছে, বিএসএফ গুলি চালালে বাংলাদেশি বর্ডার গার্ড চুপ করে থাকে, কিন্তু পাকিস্তানি রেঞ্জার্সরা চুপ করে থাকে না, তারা পাল্টা বিএসএফকে গুলি করে। এবার নেপাল ভারত সীমান্ত সম্পর্কে বলি। নেপাল ও ভারতের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া নেই, এটি একটি উন্মুক্ত সীমান্ত এবং উভয় দেশের নাগরিকরা পাসপোর্ট, ভিসা ছাড়াই শুধু অনুমতি নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। আর এখানে বিএসএফ এর বদলে আছে এসএসবি নামে একটা আধা সামরিক বাহিনী, যারা সচরাচর গুলি করে না। আর রুমিন ফারহানা এখানে যে অজিত ডোভালের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি এনেছেন, এটা সঠিক নয়। রুমিন ফারহানা যে গুরু গোবিন্দ নামে নামটি উল্লেখ করেছেন, এটিও কিন্তু ঠিক নয়। নেপালের ওই লোকটার নাম ছিল গৌতম গোবিন্দ এবং ঘটনাটা ছিল ২০১৭ সালে। ওই সময় নেপালের কাঞ্চনপুর এলাকায় ভারতীয় এসএসবির কথিত গুলিতে গৌতম গোবিন্দ নামে ২৫ বছরের এক নেপালি যুবক নিহত হয়। তো এটা নিয়ে নেপালে ভারত বিরোধী তীব্র বিক্ষোভ শুরু হয়। তখন পরিস্থিতি শান্ত করার জন্য ভারতের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নেপালের তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কিন্তু শোনা যায়নি, ক্ষমা চাওয়ার বিষয়টি শোনা যায়নি, জাস্ট দুঃখ প্রকাশ করেছে। তো যাই হোক, আমরা চীন, পাকিস্তান এবং নেপাল সীমান্ত সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার আসি বাংলাদেশের সীমান্তে। তো বাংলাদেশে সীমান্তে নিরীহ মানুষকে বিএসএফ গুলি করে মেরে ফেলে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত আসলে গায়ের জোরে সীমান্তে এই জঘন্য হত্যাকাণ্ডের কাজটি করে। বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হতো তাহলে ভারত এটা করতে পারতো না। আর বাংলাদেশের কিছু নাগরিকেরও দোষ রয়েছে। সীমান্তে বিএসএফ এর এত হত্যাকাণ্ডের পরও তারা কিন্তু অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়। এটা সীমান্ত হত্যাকাণ্ডের একটা বড় কারণ। তো যাই হোক, রুমিন ফারহানা সীমান্তে মানুষ হত্যা নিয়ে ভারতের উপর একটা গভীর ক্ষোভ উস্কে দিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু ক্ষোভ প্রকাশ করলে শুধু তো মানুষ মরা থামবে না। সমস্যাগুলো চিহ্নিত করে উভয় দেশকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সীমান্ত এলাকায় মানুষের বিকল্প কর্মসংস্থান করতে হবে, যাতে এসব চোরাকারবারি করে জীবিকা চালাতে না হয়। তো আমরা ভারতের সাথে সব দেশের সীমান্ত ব্যবস্থা সম্পর্কে জানলাম। আপনাদের কি মতামত তা আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমরা দেখব কমেন্টে দর্শকরা রুমিন ফারহানার এই বক্তব্যকে কতটা সাপোর্ট করেছে। তো আমরা কমেন্ট ঘেটে দেখতে পাচ্ছি যে রুমিন ফারহানাকে প্রায় 90% দর্শকই সাপোর্ট করেছে। যেমন একজন বলেছে যে বিএনপি থেকে বের হয়ে রুমিন ফারহানা পরিপক্ক রাজনীতিবিদে পরিণত হয়েছেন। আবার আরেকজন বলেছে যে দেশের জন্য এভাবেই ভালো কথা বলে যান। কেউ কেউ আবার রুমিন ফারহানাকে তাচ্ছিল্যও করেছে, যেমন একজন বলেছে বিএনপির সাথে থাকতে তো এসব কথা বলেন নাই। এই হচ্ছে অবস্থা।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিদিনের ভাইরাল কথাগুলোর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই হাজির হব নতুন সব ভাইরাল টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।